তাহলে শুরু করি। তো এর আগের দিনে আমরা ক্লাসে মাইক্রোকেমিক্যাল এনসেম্বল নিয়ে একটু আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে এনসেম্বল অ্যাকচুয়ালি কিছু আইডেন্টিক্যাল সিস্টেমের কালেকশন, যাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ম্যাক্রোস্টেট ফিক্স থাকবে, কিন্তু সেই সব সিস্টেমের ভেতরে মাইক্রোস্টেট আলাদা আলাদা হিসেবে থাকতে পারে। মানে মাইক্রোকেমিক্যালের ক্ষেত্রে কি হয় যে ইচ অ্যান্ড এভরি সিস্টেমের ক্ষেত্রে টোটাল এনার্জি ই ফিক্স থাকে, টোটাল ভলিউমও ফিক্স থাকে ভি, আর টোটাল নাম্বার অফ পার্টিকেলসও ফিক্স থাকে, যেটাকে আমরা ক্যাপিটাল এন বলছি। এবারে রিয়ালিটিতে কি দেখা যায়? রিয়ালিটিতে দেখা যায় যে ভলিউম আর টোটাল নাম্বার অফ পার্টিকেলসকে আমরা মোটামুটি ফিক্সড করতে পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু এনার্জিকে আমরা একদম শার্পলি বলতে পারি না যে এনার্জি হচ্ছে ফর এক্সাম্পল ক্যাপিটালি থাকবে। তার মানে কিছুটা আমাদের লিটল বিট অফ এনার্জি ফ্লাকচুয়েশন সিস্টেমের মধ্যে থাকে, সেটা আমাদের ইনস্ট্রুমেন্টের মেজারমেন্টের হয়তো ফল্টও হতে পারে। তার জন্য আমরা টোটাল এনার্জিকে সাধারণত ই টু ই প্লাস ডেল্টা এর মধ্যে আমরা ভাবি, যেখানে ডেল্টা ই খুবই কম ই এর চেয়ে। তো মাইক্রোকাইনেটিক্যাল এনসেম্বলে আমরা যে আমি লিয়েবলেস থিওরেমটা অতটা তোমাদেরকে খুব স্ট্রেস দিয়ে দেখাইনি, কিন্তু আমরা যেটুকু ডিসকাস করেছিলাম যে মাইক্রোকাইনেটিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে যে ফেজ স্পেসে আমাদের যে মাইক্রোস্টেট গুলো আছে, সেই মাইক্রোস্টেট গুলোর একটা ডেনসিটির একটা আইডিয়া লিয়েবলেস থিওরেম এনেছিল, যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করেছিলাম, যে ডেনসিটি অফ মাইক্রোস্টেটস ইন ফেজ স্পেস। ফেজ স্পেস মানে অ্যাকচুয়ালি গামা স্পেস আর কি, তোমার যদি এনটা মলিকুলস থাকে এবং 3D তে যদি তারা মোশন করে। তো মাইক্রোকেমিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে রোটা কিন্তু কনস্ট্যান্ট হয়, কার মধ্যে হবে? ই থেকে ই প্লাস ডেল্টা এর মধ্যে, এটা মনে রাখবে। কিন্তু তার বাইরে যদি এনার্জি ই থেকে ই প্লাস ডেল্টা এর বাইরে হয়, তার মানে সেখানে আমার ফিজিক্যাল সিস্টেমের কোনো ব্যাপার নেই, মানে সেখানে কোনো ডেনসিটিও থাকবে না। তো ফর এক্সাম্পল ধরো একটা 1D আমি সিম্পল হারমোনিক অসিলেটরের একটা এক্সাম্পল আমি নিয়ে আসছি। এটা আবার বলছি যে আমার এখানে একটাই পার্টিকেল থাকবে এবং মোশনটা হচ্ছে 1D হবে। তার মানে এক্স থাকবে তার পজিশন আর করসপন্ডিং পিএক্স থাকবে মোমেন্টাম। তাহলে এনার্জিটাকে আমরা লিখতে পারি যেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান, সেটা টোটাল এনার্জি ই পিএক্স স্কোয়ার বাই 2m প্লাস হাফ পি এক্স স্কোয়ার। এবার এটাকে যদি তুমি একটু অ্যাডজাস্ট করে লেখো, তাহলে এটা একটা বেসিক্যালি ইলিপসের ইকুয়েশন, যেখানে সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে √2e/m⁻², আর সেমি মাইনর অ্যাক্সিস হবে √2mv। এবারে ভালো করে লক্ষ্য করো, আমরা একটু আগে বললাম যে এনার্জি তো একটু এদিক ওদিক হয়, তাহলে যদি এনার্জির জায়গায় ই প্লাস ডেল্টা ই হয়, তাহলে অ্যাকর্ডিংলি সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস সেইভাবে চেঞ্জ হবে, ই এর জায়গায় ই প্লাস ডেল্টা ই হবে। তাহলে এখানে আমি দেখো যে ছবিটা আমি ড্র করেছি, যে ই আর ই প্লাস ডেল্টা এর মধ্যে যে রিজিয়নটা আমি দেখাচ্ছি, এটা আমার ফেজ স্পেস। সেই রিজিয়নের যে কোনো পয়েন্ট যদি থাকে, সেই পয়েন্ট গুলোই কিন্তু তোমার মাইক্রোস্টেট সিস্টেমের, এটা আমরা বুঝেছি। এবং এই ক্ষেত্রে দেখো আমার ভলিউম কি হবে ফেজ স্পেসে, এখানে 1D কেসে এরিয়া হবে, কেননা এটা সরি 1D কেস বলবো না, মানে এক্স ওয়াই প্লেনে এটা এরিয়া দাঁড়াবে। তার মানে এরিয়াটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো যে পাই এ টিল্ডে বি টিল্ডে মাইনাস পাই এ বি, যেহেতু ইলিপসের আমরা এরিয়া জানি। আর এ টিল্ডে বি টিল্ডে হবে অ্যাকর্ডিং টু মানে এনার্জি ইজ রিপ্লেসড বাই ই প্লাস ডেল্টা ই। সেইভাবে আমরা এরিয়াটা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা আবার বলছি যে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইন দ্যাট শেডেড রিজিয়ন corresponds a possible microstate of the linear harmonic oscillator. এবারে আজকের টপিকস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে একটা প্রবলেম আছে পেজ নাম্বার 2 তে, সেটা আমি স্কিপ করে যাচ্ছি, সেটা তোমরা দেখে নেবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আজ তোমাদের পেজ নাম্বার 3 থেকে শুরু হবে। সবাই পেজ নাম্বার 3 তে চলে যাও। তো এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমরা একটা মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসকে নিয়ে চিন্তা করব। মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস নেওয়ার তার কারণ আছে, সেটা আমি পরে বলছি। তো সেই মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের ডেফিনেটলি কোনো টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন ফিক্স থাকবে, সেটা এন কুড বি মানে খুবই লার্জ, 10⁻24-23 অর্ডারের হবে। আর একটা কোনো ভলিউমে তাদেরকে রাখা হবে যার ভলিউম ভিটা ফিক্স, এবং আমরা ভাববো যে তাদের
টোটাল এনার্জি হচ্ছে ই। কেমন? এবারে দেখো, মনোটমিক আইডিয়াল গ্যাস নেওয়ার একটাই কারণ, এখানে হিলিয়াম আর আর্গনকে আমরা ভাবতে পারি। তুমি যদি ডায়াটমিক আইডিয়াল গ্যাসের ট্রিটমেন্ট করো সেখানে একটু ডিফারেন্ট হবে, কেননা সেখানে এই মনোটমিক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমাদের আইডিয়াই হচ্ছে যে এদের শুধু কাইনেটিক এনার্জি থাকবে ইচ অ্যান্ড এভরি মলিকিউলস এর, কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। সেটা কোনো অসুবিধা নেই, কেননা এরা নন ইন্টারাক্টিং হিসেবে আমরা ধরছি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যদি ডায়াটমিক হতো তাহলে তাদের মধ্যে কিছু ভাইব্রেশনাল ডিওএফ থাকতো, ডিগ্রিজ অফ ফ্রিডম থাকতো, বা রোটেশনাল থাকতো, সেইগুলো কিন্তু ইন্টারনাল এনার্জিকে কন্ট্রিবিউট করতে পারতো। যেহেতু এটা মনোঅ্যাটমিক, তার মানে আমাদের ওইসব কোনো ভাইব্রেশনাল বা আদার যে এনার্জি সোর্স তোমার ইন্টারনাল এনার্জিকে দেয়, সেইগুলো আমরা কনসিডার করব না। তো আমাদের এখানে টপিকস হচ্ছে যে আমরা ক্যালকুলেট করবো যে কতগুলো মাইক্রোস্টেট হতে পারে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মূল উদ্দেশ্য হচ্ছে আমি ওমেগাকে ক্যালকুলেট করব। যদি আমি ওমেগা জেনে যাই, নাম্বার অফ মাইক্রোস্টেট জেনে যাই, তাহলে এস ইকুয়ালস টু কেবি লগ ওমেগা দিয়ে আমরা এনট্রপি ক্যালকুলেট করে নেব। যদি আমি এনট্রপি জেনে যাই, তাহলে আলাদা আলাদা যেসব থার্মোডাইনামিক ভেরিয়েবলস আছে সেগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারবো। সেটা হচ্ছে আমাদের আজকের টপিক। দেখো দেখো কারো শুনতে কোনো প্রবলেম হচ্ছে? মানে ক্লিয়ার আমার কথা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, এবারে আমি খুব সিম্পল আইডিয়া দিয়ে শুরু করছি। ধরো তোমার একটা ভলিউম ভিতে মোট একটা মলিকিউলস আছে। আমি একটা দিয়েই শুরু করবো, তারপরে এনটা দিয়ে আমি ভাববো। তাহলে ভি ফিক্সড আছে, তার ধরো টোটাল এনার্জি ই ফিক্সড। এখানে ডেফিনেটলি টোটাল এনার্জি বলতে পিওরলি কাইনেটিক পার্টটাই আছে। কাইনেটিক পার্টটা থাকবে কেন? আমরা মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা বুঝেছি যে এদের হচ্ছে কাইনেটিক এনার্জি থাকবে, এবং কাইনেটিক এনার্জি একটা টেম্পারেচারের মেজার, সেটা এখন ছাড়ো। এবারে তুমি ভালো করে ভেবে দেখো, ধরো তুমি মনে মনে ভাবো তোমার একটা রুম আছে, সেখানে একটা মলিকিউলস আছে, তাহলে তাদের মাইক্রোস্টেট এই প্যারামিটারের ওপর ভ্যারি করতে পারে। এইটুকু শিওর, যদি ভলিউমটাকে দ্বিগুণ করে দিতাম তাহলে কিন্তু মাইক্রোস্টেট ডবল হয়ে যাওয়া উচিত ছিল, কেননা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ওখানে অনেক সেই পরিমাণে বেড়ে যাবে। তার মানে আমরা বলবো যে কন্টেনার উইথ টুয়াইস দ্য ভলিউম মে অফার টুয়াইস অ্যাজ মেনি অফ স্টেটস টু দ্য মলিকিউল। তাহলে আমরা বুঝতে পারবো যে নাম্বার অফ মাইক্রো স্টেটস ভলিউমের সঙ্গে প্রপোর্শনাল হওয়া উচিত। ভলিউম বেড়ে গেলে সেখানে তোমার বিভিন্ন জায়গা থাকার চান্সেসও প্রচুর বেড়ে যাবে, কেননা লটস অফ তখন আরো আদার কোঅর্ডিনেটস পয়েন্ট এসে হাজির হবে। সিমিলারলি তাহলে ভলিউমটা গেল আমার হচ্ছে রিয়েল 3D স্পেসের ব্যাপারটা আমরা বুঝলাম, কিন্তু মোমেন্টাম স্পেসও তো আছে, কেননা আমার ফেজ স্পেস বলতে এক্স ওয়াই জেড পিএক্স পিওয়াই পিজেড। তাহলে ভালো করে দেখো, যদি ই ফিক্সড হয় তাহলে আমরা জানি যে p1 x স্কোয়ার প্লাস p1 y স্কোয়ার প্লাস p1 z স্কোয়ার ইকুয়ালস টু 2me হওয়া উচিত। এবারে বোঝার চেষ্টা করো, যদি ই ফিক্স থাকে তাহলে শিওর এটা হচ্ছে অনেক রকমের ভেরিয়াস পসিবল কম্বিনেশন হতে পারে, যেগুলো p1x, p1y, p1z হতে পারে। তার মানে একটা করসপন্ডিং ই ফিক্সড এর জন্য p1x, p1y, p1z মানে একটা মলিকিউলস এর মোমেন্টাম স্পেসে তার মোমেন্টাম কোঅর্ডিনেটস গুলো কিরকম, সেইগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। দেখো এখানে আমরা একটা পিকচার রেখেছি মোমেন্টাম স্পেসে পিএক্স পিওয়াই পিজেড, এটা একটা রেডিয়াস করেছে √2m, কারণ এটা একটা স্ফিয়ারের ইকুয়েশন। কারণ ওই রেডিয়াসের ওপরে ভালো করে ভেবে দেখো, যে একটা বল আছে, বলের যে সারফেস এরিয়ার ওপরে যতগুলো পয়েন্ট যদি তুমি পেন দিয়ে ডট ডট করে যদি পয়েন্ট দাও, তাহলে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট কিন্তু পসিবল মাইক্রোস্টেট হতে পারে। কেন? আলাদা আলাদা প্রত্যেকটা পয়েন্টে p1x আলাদা, p1y আলাদা, p1z আলাদা। তাহলে আমার মূল বক্তব্য হচ্ছে ফর এ ফিক্সড ভ্যালু অফ ই দেয়ার আর মেনি ডিফারেন্ট পসিবল কম্বিনেশন অফ দ্য সেট অফ ভ্যালুস p1x, p1y, p1z। তাহলে আমরা বুঝতে পারি যদি ওই স্ফিয়ারটার যদি সারফেস এরিয়া বড় হবে, কোন ক্ষেত্রে বড় হতে পারে? যদি এনার্জি বেশি হয়, রেডিয়াস বড় হয়ে যাবে, তাহলে আরো বড় তোমার
ঘিরে আর কি তোমার ফুটবলের একটা লেয়ার থাকবে। তাহলে মাল্টিপ্লিসিটি কিন্তু তোমার সারফেস এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল হওয়া উচিত। তাহলে তুমি যদি এবার পুরো সিঙ্গেল মলিকুলসটাকে এবার তুমি ফেজ স্পেসে যদি নিয়ে আসো, তাহলে এদের দুজনে রিয়েল স্পেসে ভলিউম কোথায় রাখা আছে, টাইম সারফেস এরিয়া অফ 3D মোমেন্টাম স্পেসের সঙ্গে মাল্টিপ্লিসিটি কিন্তু ভ্যারি করা উচিত। এবারে কোশ্চেন আসছে যে আমার এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি হবে। প্রপোর্শন হতে পারে, আমরা দেখাতে পারি যে যেহেতু ওমেগা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি হতে হবে, কেন লগ নেওয়া হবে তো, তাহলে এখানে একটা প্রপোর্শনালিটির কনস্ট্যান্ট কিন্তু আমরা নিয়ে আসবো এইচ কিউ। তার কারণ আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা পার্টিকেল নিয়ে আমি কিন্তু এখন ভাবছি, একটা সিঙ্গেল পার্টিকেল আছে, তার হচ্ছে 3টে এক্স ওয়াই জেড আছে, মোমেন্টাম আছে পিএক্স পিওয়াই পিজেড। তার মানে বেসিক্যালি এটা 6D স্পেস। এবারে এখানে একটু কোয়ান্টাম মেকানিক্স এর আইডিয়া আমাকে আনতে হবে, যে কেউ মানে বলতে পারবে না যে একটা মলিকিউলের শার্পলি এক্স ওয়াই জেড আর পিএক্স পিওয়াই পিজেড একদম পুরো ফিক্সড, সেটা বলা যাবে না। তার তার চেয়ে তুমি কি বলতে পারবে যে এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স বা ওয়াই টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, মানে একটু তোমার আনসার্টেনটি থাকবে। জেড টু জেড প্লাস ডেল্টা জেড, সেই যে ছোট্ট কিউবটা তৈরি হবে তার মধ্যে হয়তো থাকবে। তার মানে আমরা বলবো যে এক একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বা এক একটা মাইক্রো স্টেটের কিন্তু ফেজ স্পেস ভলিউম কিন্তু শার্পলি জিরো নয়। মানে একটা পয়েন্ট যেটা নিয়ে আমি ভাবছিলাম, সেই পয়েন্টটার তো কোনো ভলিউম থাকে না, কিন্তু সেই পয়েন্টটা তো আমাদের পুরোপুরি আমি বলতে পারবো না, যে তার তো আনসার্টেনটি থাকবে, তার একটা সেল থাকবে। তার মানে আমরা এখান থেকে বলবো যে ভলিউম অফ ইচ মাইক্রোস্টেট বা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট ইন ফেজ স্পেস ফর এ সিঙ্গেল পার্টিকেল হচ্ছে এইচ কিউ। কেননা ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এটাকে আমরা এইচ নিতে পারি, ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই কেও এইচ নিতে পারি, এইচ ক্রস বাই 2 পাই ওই ফ্যাক্টর গুলোকে বাদ দাও, কেন ওইগুলো ইমেটেরিয়াল আর কি, আমরা পরে দেখাবো। জাস্ট এইচ নিয়েছে, তাহলে 3টে মাল্টিপ্লাই হলে এইচ 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 কিউ। এবারে ভালো করে দেখো, আমি টোটাল ভলিউম অফ ফেজ স্পেসের আইডিয়া কিন্তু দিয়েছিলাম যে ভি টাইম সারফেস এরিয়া মোমেন্টাম স্পিয়ার। তাকে যদি আমরা একটা মাইক্রোস্টেটের ভলিউম দিয়ে ভাগ করে দিই, তাহলে টোটাল নাম্বার মাইক্রোস্টেট আমরা পাবো। আইডিয়াটা হচ্ছে, তাহলে আমার হচ্ছে একটা মলিকিউল যদি তোমার ভি ভলিউমে থাকে এবং তার টোটাল এনার্জি যদি ই হয়, তাহলে তার করসপন্ডিং নাম্বার অফ মাইক্রোস্টেট হতে পারে ভি টাইম সারফেস এরিয়া অফ 3D মোমেন্টাম স্পিয়ার ডিভাইডেড বাই এইচ কিউ। এবারে তুমি করো কি, যে একটার জায়গায় আরেকটা অ্যাড করে দাও, দুটোকে নিয়ে এসো। দুটোকে যদি নিয়ে আসি, আমার এখন N2 হলো, ভলিউম 2 আছে, ভলিউম ভি আছে, কিন্তু টোটাল এনার্জিটাকে আমরা ই ফিক্সড রাখছি। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে এইরকম ইকুয়েশন দাঁড়াবে, p1x স্কোয়ার প্লাস p1y স্কোয়ার প্লাস p1z স্কোয়ার প্লাস p2x স্কোয়ার প্লাস p2y স্কোয়ার প্লাস p2z স্কোয়ার ইকুয়ালস টু 2mu হওয়া উচিত। তাহলে মোমেন্টাম স্পেস কিন্তু এখন ক ডাইমেনশনে হলো, 6 ডাইমেনশন হলো। আর 6 ডাইমেনশন হচ্ছে তোমার দুটো মলিকুলের এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখন 12 ডাইমেনশনে এসে হাজির হয়েছি। তাহলে সিমিলারলি মাল্টিপ্লিসিটির টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট কি হবে, এখন হয়ে যাবে সারফেস এরিয়া অফ 6D মোমেন্টাম স্ফিয়ার। আগে যেটা ছিল 3D মোমেন্টাম স্ফিয়ারের সারফেস এরিয়া, এখন 6D মোমেন্টাম স্ফিয়ারের সারফেস এরিয়া এসে দাঁড়াবে। আর ভলিউমটা কি হবে, তার স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার হবে, কেন দুটো মলিকুলের জন্য এর একটা ভি এর মধ্যে যেভাবে থাকতে পারে, ওই ভি এর মধ্যে আবার অন্য কম্বিনেশনে এইভাবে তো তার স্কোয়ার হয়ে যাবে। তার মানে তোমার আর এখানে কি হবে, রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বা মাইক্রোস্টেটের যে ভলিউম হবে সেটা হবে h⁶। এইরকম ভাবে আমরা আইডিয়া করলাম। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমরা এই যে ফর্মুলাটা বলছি, এই ফর্মুলাটা কারেক্ট কিন্তু যদি মলিকুলস গুলো ডিস্টিংগুইশেবল হয়, কিন্তু ইন রিয়েলিটিতে মলিকুলস আর ইনডিস্টিংগুইশেবল। যদি ধরো আমি ওয়ান ক্লাস অফ
আর্গন অ্যাটম যদি আমি ভাবি বা হিলিয়াম অ্যাটম, এটা তো লেভেলিং এর কোনো ব্যাপার নেই, এটা তো ইনডিস্টিংগুইশেবল। তাহলে আমাদেরকে ফ্যাকচুয়াল 2 দিয়ে ভাগ করতে হবে, না হলে আমরা ওভার কাউন্ট করে ফেলবো, মাইক্রোস্টেটকে বেশি মাত্রায় গুনবো। দেখো কিরকম হতে পারে, একটা এক্সাম্পল দিয়েছি, আমরা পেজ নাম্বার 4 আছি। দেখো যদি আমার মলিকুলসটা ডিস্টিংগুইশেবল হতো, ধরো টোটাল এনার্জি হচ্ছে 10/2m, তাহলে একটা পসিবল স্টেট অফ দ্য সিস্টেম কিরকম হতে পারতো? প্রথম মলিকিউলের হয়তো x1 সে কোঅর্ডিনেট 5 কোঅর্ডিনেটে আছে, 5 এ আছে, তার করসপন্ডিং মোমেন্টাম p1 আমি 1 নিয়েছি। x2 মলিকিউলসটা হয়তো -7 জায়গায় রয়েছে, তার করসপন্ডিং p2 3 আমাকে নিতেই হবে, কেন 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 10। আর এখানে 1/2m ফ্যাক্টরটাকে আমরা ভাবছি। এবারে যদি তুমি ইন্টারচেঞ্জ করো, যদি 1 আর 2 কে ইন্টারচেঞ্জ করো, তাহলে কিরকম স্টেট পাবে? তাহলে দেখো x1 এর জায়গায় x2 ইকুয়ালস টু 5 হয়ে গেল, p1 1 এর জায়গায় p2 ইকুয়ালস টু 1 হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি এই যে দুটো ওয়েভ ফাংশন বা যে স্টেট, তারা পরিষ্কার দুজন দুজন আলাদা, কিন্তু এটা তো সিস্টেম তো আমাদের ইনডিস্টিংগুইশেবল। তাহলে মলিকুলস এর লেভেলিং এর কোনো মানে হয় না। তাহলে এখন আমার মলিকুলস এর লেভেলিং যেহেতু কোনো 1 আর 2 হচ্ছে না, আমি কিন্তু ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে কম্পোজিট সিস্টেমের প্রথম স্টেপটা যদি এক্স আন্ডারস্কোর যে ডট দিয়ে রেখেছি ইকুয়ালস টু 5, তারপরে 1, তারপরে -7, তারপর 3, আবার এদেরকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কি হবে? তাহলে তোমার দাঁড়াবে একই স্টেট বেসিক্যালি। তার মানে আমরা বেশি বেশি গুনছি। তার জন্যই আমাকে ওভার কাউন্টিংটাকে অ্যাভয়েড করার জন্যই আমাকে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো ডিস্টিংগুইশেবলের ক্ষেত্রে কিন্তু দুটো পাচ্ছি, কিন্তু রিয়েলিটিতে ইনডিস্টিংগুইশেবল, তাহলে এরা অ্যাকচুয়ালি একটাই। তার জন্যই আমরা মাল্টি মানে তোমার মাইক্রোস্টেটকে ওভার কাউন্ট থেকে আমার মানে ওখান থেকে ওভার কাউন্ট না করার জন্য আমাকে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ ভাগ করতে হবে। তাহলে কারেক্ট হচ্ছে তোমার ওমেগা 2 কিরকম দাঁড়াবে? তাহলে কারেক্ট ওমেগা 2 দাঁড়াবে v স্কোয়ার টাইম সারফেস এরিয়া অফ 6d মোমেন্টাম স্ফিয়ার ডিভাইডেড বাই h কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। এবারে তুমি এনটাকে যদি ইনডিস্টিংগুইশেবল মলিকুল করো, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই ফর্মুলাটাকে জেনারেলাইজ করতে পারি, যেটা দাঁড়াবে v টু দি পাওয়ার n সারফেস এরিয়া অফ 3n ডাইমেনশন মোমেন্টাম স্পেস। দেখো ভালো করে বুঝো, এনটা মলিকুলস আছে, তাদের মোমেন্টাম স্পেসের কত ডাইমেনশন? 3n। আর পজিশন স্পেসের আলাদা, সেটা ভি দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে v টু দি পাওয়ার n টাইম সারফেস এরিয়া অফ 3n ডাইমেনশন মোমেন্টাম স্ফিয়ার ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হয়েছে। এখানে পরিষ্কার দেখানো যাবে এনটা ইনডিস্টিংগুইশেবল হলে ফ্যাক্টরিয়াল n দিয়ে ভাগ করতে হবে, আর h টু দি পাওয়ার 3n দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ভালো করে দেখো যে আমার যদি এনটা মলিকুলস থাকে 3D তে, যদি সবাই মুভ করে, তাহলে আমার যে গামা স্পেস পাবো, ফেজ স্পেসটাকে আমরা গামা স্পেস বলি, সেই গামা স্পেসে ইচ অ্যান্ড এভরি রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বা মাইক্রোস্টেটের ভলিউম হচ্ছে h টু দি পাওয়ার 3n। আর আমরা টোটাল ভলিউম ক্যালকুলেট করেছি, তাকে h টু দি পাওয়ার 3n দিয়ে ভাগ করে দিচ্ছি। এবারে তোমাকে জানতে হবে যে সারফেস এরিয়া অফ 3n ডাইমেনশন মোমেন্টাম স্ফিয়ার কত। এর ফর্মুলা আমাদের কাছে আছে। সারফেস এরিয়ার ফর্মুলা দেখো লেখা আছে 5 নম্বর পেজে, 2 টাইমস পাই টু দি পাওয়ার 3n/2 ডিভাইডেড বাই গামা 3n/2 টাইমস √2m টু দি পাওয়ার 3n-1। এর প্রুফটা আমার ঠিক এই পেজেতেই করা আছে। এই প্রুফটা আমি ডিসকাস করবো না, তোমরা দেখে নেবে, জাস্ট ম্যাথমেটিক্স। এবারে আমরা কি করব? আমরা একটু ক্যালকুলেশন ঠিকঠাক করব। দেখো ওমেগা এনটাকে 5 নম্বর পেজে 3 নম্বর লাইনে আমি কি লিখেছি? v টু দি পাওয়ার n যেমনকে তেমন আছে, ফ্যাক্টরিয়াল n দিয়ে ভাগ যেমনকে তেমন আছে, h টু দি পাওয়ার 3n যেমনকে তেমন আছে। 2 একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর ছিল, সেটাকে আমি বের করে দিয়েছি, আমি মানে ওটাকে আমি আর কনসিডার করিনি, কেননা log 2 মানে সেটা হচ্ছে অ্যাডিটিভ
একটা প্লেন এন্ট্রপিতে, সেটার উপর আমার কোনো গুরুত্ব নেই। কেন আমাকে তো আলটিমেটলি এর লগ নিতে হবে, তবে এন্ট্রপি পাবে। π⁴n/2 তোমাকে রাখতে হবে, কেন ওখানে n রয়েছে। গামা 3n/2টাকে আমরা কিভাবে লিখতে পারি, যেটা হচ্ছে লিখতে পারি 3n/2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। √2m⁻3n−1টাকে কি লিখলাম, √2m⁻3n, কেননা 3n ইজ ভেরি ভেরি লার্জ কম্পেয়ার টু 1। তাহলে আলটিমেটলি কিরকম ফাংশনাল ফর্মে এলো লক্ষ্য করো। তাহলে একটা আইডিয়াল গ্যাসের, মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের নাম্বার অফ মাইক্রোস্টেট এইরকম হবে, প্রপোর্শনাল টু v⁴n e⁻3n/2, আর একটা কনস্ট্যান্ট থাকবে যেটা n এর সঙ্গে ভ্যারি করছে, fn। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে আমরা যদি s = kb log ওমেগা আমি যদি বসি মানে ক্যালকুলেট করি, kb টাইমস log ওমেগা ক্যালকুলেট করি, তাহলে আমরা এন্ট্রপি পেয়ে যাবো। যে এন্ট্রপি পেলাম, তো আমরা আলাদা থার্মোডাইনামিক্স প্রপার্টি আমরা সব পেয়ে যাবো। এবার 5 নম্বর পেজে এখানে আমার প্রুফ করা আছে যে ভলিউম আর সারফেস এরিয়া অফ n ডাইমেনশনাল স্ফিয়ারের, তাদের ভলিউম আর সারফেস এরিয়া কি হয় তুমি দেখতে পারো। n এর জায়গায় যদি 3 বসিয়ে দাও, তাহলে ভলিউম পাবে 4/3 πr3, আর সারফেস এরিয়াও তুমি পাবে। এই ক্যালকুলেশন আমার চলছে এখানে পেজ নাম্বার 6 পর্যন্ত দেখানো হয়েছে। এবারে চলে এসো পেজ নাম্বার 7। তাহলে এনট্রপি অফ আইডিয়াল গ্যাস আমাকে বের করতে হবে। আমি একই কথা বারবার বলছি, s = kb log ওমেগা n। তাহলে এটা আমি বসিয়ে দিলাম। এবারে এখানে একটু ক্যালকুলেট করতে গেলে আমাদের একটু স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে আমাদেরকে মাথায় আনতে হবে, যেটা আমরা অলরেডি শিখেছি, যে একটা লার্জ কোয়ান্টিটির ফ্যাক্টোরিয়াল তো ভীষণ লার্জ, তার লগ নিলে আমরা লগ ফ্যাক্টোরিয়াল n হচ্ছে n log n - n। তাহলে ওখানে যে যে সব প্যারামিটারস আছে সেইগুলোকে আমরা জাস্ট একটু এদিক ওদিক ক্যালকুলেট করব, করে আমরা শেষমেশ পৌঁছাবো s = n kb। ভালো করে দেখো, s = n kb, থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে log, সেকেন্ড ব্র্যাকেট v/n 4πme/3nh² প্লাস 5/2টা পুরো সেপারেটলি আছে। এই যে রেজাল্ট, এই রেজাল্টটাই হচ্ছে ফেমাস রেজাল্ট, যেটা সাকুর আর চেস্টর তোমার এটা ডেরিভেশন করেছিল। এটাকে বলা হয় সাকুর চেস্টর ইকুয়েশন। এবার কোন কোন ক্ষেত্রে এই যে ইটা, আমার ই কি, ই হচ্ছে তোমার টোটাল এনার্জি মানে ইন্টারনাল এনার্জি বিষয়, সেটা হচ্ছে 3/2 nkbt। এটা আমরা এক্ষুনি প্রুফ করব। তাহলে ওখানে এর জায়গায় যদি 3/2 nkbt বসাই, তাহলে সাকুর চেস্টর ইকুয়েশনটা একদম 7 নম্বর পেজে এইভাবেও লেখা যায়। এবারে ক্যালকুলেশন অফ থার্মোডাইনামিক কোয়ান্টিটি এসো। তাহলে আমি কি পেলাম, আমি এনট্রপিকে পেলাম EVn এর ফাংশন, কারণ সাকুর চেস্টর ইকুয়েশন সেটাই দিয়েছে। দেখো s = ফাংশন অফ E, V আর n। তাহলে আমরা এটাকে এইভাবে একটু ইমপ্লিসিটলি ঘোরাতে পারি যে E ক্যান বি রিটেন অ্যাজ ফাংশন অফ SVn। সেটা খুব একটা কষ্টকর কাজ নয়, কেননা তুমি e⁻, যদি মানে বোথ সাইডে যদি nkb দিয়ে ডিভাইড করো, তাহলে s/nkb হবে। তার যদি e⁻ নাও, লগ উঠে যাবে, সেখান থেকে e এর একটা এক্সপ্রেশন পাবে। তাহলে e আমি পাচ্ছি n/v⁵ 3nh² e⁻², এইরকম একটা পাচ্ছি। তাহলে আমি এবার থার্মোডাইনামিক কোয়ান্টিটি আমরা মানে ফর্মুলাকে আমরা রিকল করব, যে 1/t = ΔS ΔE। তাহলে t = কি, ΔE ΔS। তাহলে ই পেয়ে গেছি, তাহলে ও রেসপেক্টে যদি এস এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো, তাহলে ইমিডিয়েটলি তুমি পেয়ে যাবে E = 3/2 nkbt। এটাই ঠিক, এটা আমরা জানি। কেন বোঝার চেষ্টা করে, এটা হচ্ছে ইকুইপার্টিশন থিওরেমকে ভায়োলেট করছে না, এটা আমরা জানতাম থার্মোডাইনামিক্স থেকে। কেননা আমার প্রত্যেকটা মলিকুলের 3টে DOF আছে, শুধু কাইনেটিক এনার্জি আছে, তার মানে অ্যালং x বরাবর px²/2m আছে, y বরাবর আছে। তাহলে ইকুইপার্টিশন থিওরেম কি বলে, যে ইচ অ্যান্ড এভরি DOF এর জন্য এনার্জি হচ্ছে ½ kbt। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা মলিকুলের জন্য হচ্ছে 3 টাইমস ½ kbt। আর টোটাল nটা মলিকুল আছে, তাহলে টোটাল অ্যাভারেজ এনার্জি বা টোটাল অ্যাভারেজ ইন্টারনাল এনার্জি তোমার কত হবে, 3/2 nkbt। সেটাই আমরা বের করলাম।
নেক্সট হচ্ছে কি তুমি ইকুয়েশন অফ স্টেট জানতে হবে যে ওদের সঙ্গে পিভির সঙ্গে কি সম্পর্ক। তাহলে পি ইকুয়ালস টু আমরা জানি ডেল ভি নেগেটিভ, তাহলে যদি সিম্পল ক্যালকুলেট করো তাহলে পাবে পিভি ইকুয়ালস টু এনকেভিটি, যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ল। ঠিক আছে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে আমরা ওমেগা ক্যালকুলেট করে থার্মোডাইনামিক্স এর সঙ্গে কানেকশন আমরা কিন্তু দেখছি যে এগুলো সব কারেক্ট। সিমিলারলি সিভি পেয়ে যাবে, যেটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউমে ডেলি ডেলটি, এটা তুমি পেয়ে যাবে। নেক্সট তুমি পাবে কেমিক্যাল পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারবে, যেটাকে বলা হয় মিউ ইকুয়ালস টু ডেলি ডেলেন। এটা আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 8-এ। মিউ ইকুয়ালস টু ডেলি ডেলেন ভিএস। আমি কেমিক্যাল পোটেনশিয়ালের সিগনিফিকেন্স আমি একটু পরে বলছি যে এটা অ্যাকচুয়ালি কি বোঝায়। এটা তুমি জাস্ট সব পেয়ে গেছে, ওখান থেকে ক্যালকুলেট করলে তুমি এরকম পেয়ে যাবে, যেটা 9 নম্বর পেজের শেষের দিকে দেওয়া আছে। তাহলে এইগুলো তুমি সব বের করে ফেলতে পারছো। এবারে আমরা আসছি কেমিক্যাল পোটেনশিয়ালের সিগনিফিকেন্সটা আসছে। দেখো, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল বলতে আমরা কি বুঝি ভালো করে বোঝার চেষ্টা করো। অনেকবার কেমিক্যাল পোটেনশিয়াল সম্পর্কে তোমরা পড়েছো। দেখো, যদি দুটো সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সেখান থেকে আমরা কি বুঝি যে ওই দুটো সিস্টেমসের কিন্তু এমন একটা কোয়ান্টিটি সেম যেটা হচ্ছে টেম্পারেচার। সিমিলারলি যদি দুটো সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে তাদের কিন্তু আমরা জানি প্রেসার সেম হবে। একই রকম ভাবে যদি কোনো সিস্টেম ডিফিউসিভ ইকুইলিব্রিয়ামে থাকে, ডিফিউসিভ ফেনোমেনা কি? ডিফিউসিভ হচ্ছে এমন একটা ফেনোমেনা যেখানে সিস্টেমস আর মানে অ্যালাউড টু ফ্রি এক্সচেঞ্জ অফ বোথ এনার্জি অ্যান্ড পার্টিকেলস, মানে এনার্জি আর পার্টিকেলস কে তুমি এক্সচেঞ্জ, ডিফিউশন প্লেন। তাহলে যদি কেউ ডিফিউসিভ ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে যে কোয়ান্টিটিটা বোথ সিস্টেমের জন্য সেম থাকে সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। এবারে বোঝার চেষ্টা করো কেমিক্যাল পোটেনশিয়ালকে তুমি কিভাবে বুঝবে। তাহলে জেনে রাখবে যে দুটো সিস্টেমকে আমরা ভাবছি তাদের মধ্যে যদি কারো কেমিক্যাল পোটেনশিয়াল হাই হয় আর কারো কেমিক্যাল পোটেনশিয়াল যদি লো হয় তাহলে কি দেখবে তুমি? তাহলে দেখবে যার হাই কেমিক্যাল পোটেনশিয়াল সেখান থেকে পার্টিকেলদের ফ্লো লো কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে যাবে, যাতে করে ডিফিউসিভ একটা ইকুইলিব্রিয়ামে আসে। যে ইকুইলিব্রিয়ামে চলে আসবে দুজনেরই কেমিক্যাল পোটেনশিয়াল সেম হয়ে যাবে। কিন্তু মনে রাখবে কেমিক্যাল পোটেনশিয়াল ইভেন নেগেটিভও হতে পারে, যেমন আইডিয়াল বোস গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়াল কিন্তু নেগেটিভ হয়। এবার বোঝার চেষ্টা করো, আমি একটা এক্সাম্পল এনেছি যে নেগেটিভ কেমিক্যাল পোটেনশিয়াল কিরকম হতে পারে। দেখো, ধরো তোমার কাছে, তুমি এসো পেজ নাম্বার 10-এর শেষের দিকে এসো। ধরো তোমার কাছে দুটো পার্টিকেলস আছে, দুটো পার্টিকেলসদের তোমার এনার্জি লেভেল আমরা জানি 0, এপসিলন, 2 এপসিলন, 3 এপসিলন এরকম ভাবে, মানে হারমোনিক অসিলেটর টাইপ। আর ধরো দুটো পার্টিকেলের টোটাল এনার্জি নাকি 2 এপসিলন, তাহলে তুমি মাইক্রোস্টেট ক্যালকুলেট করো। এটা করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট কাজ নয়, এরা আমরা বহু আগে করেছি। এবার ধরো পার্টিকেলস গুলো আমরা ডিস্টিংগুইশেবল নিয়েছি আর কি, এগুলো সব হাইপোথেটিক্যাল আর। তাহলে এক্স ওয়াই তাহলে কিরকম হতে পারে? তিনটে দেখো মাইক্রোস্টেট হতে পারে, 0, এপসিলন, 2 এপসিলন, 3 এপসিলন এইভাবে যেতে থাকবে। তাহলে এক্স মানে পার্টিকেল নাম্বার এক্সটা যদি গ্রাউন্ডে থাকে, 0-তে থাকে, তাহলে ওয়াইটা যদি 2 এপসিলন নিয়ে থাকে তাহলে এটা একটা মাইক্রোস্টেট। সিমিলারলি ওয়াইটা 0-তে থাকতে পারতো 0 নিয়ে, এক্সটা 2 এপসিলন নিয়ে থাকতে পারতো, তাহলেও 2 এপসিলন এনার্জি হতো। সিমিলারলি আরেকটা পসিবিলিটিস আছে, যদি এক্স আর ওয়াই দুজনই এপসিলন নিয়ে থাকতো তাহলে এপসিলন প্লাস এপসিলন সেটাও 2 এপসিলন হতো। তাহলে এখানে তুমি পাচ্ছ কি টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস হচ্ছে 3। তাহলে এনট্রপি কত পেলে? কেবি লগ 3, জাস্ট কেবি লগ ওমেগা। এটা আমি বের করে রাখলাম। এবারে নেক্সট পেজে যাও। ধরো তুমি কোনো একটা পার্টিকেলকে অ্যাড করছো, অন্য একটা পার্টিকেল যেটাকে আমি জেড দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে? জেড দিয়ে কোন একটা পার্টিকেলকে ডিনোট মানে অ্যাড করে দিলাম, অ্যাড করলাম মানে আমি ভাবলাম যে ইন্ট্রোডিউস করলাম ওদের সঙ্গে। এবার আমি দেখছি যে টোটাল এনার্জি অফ দা এন ইকুয়ালস টু, এখন N2 নেই, N3 হয়ে গেছে। এই সিস্টেমটার আমি ধরছি টোটাল এনার্জি ধরো 2 এপসিলনই আছে ফিক্সড। তাহলে কিরকম ওমেগা পেতে পারো? এখানে দেখো
6টা ভেরিয়াস পসিবিলিটিস তুমি পাবে। কিরকম? XY 0 তে থাকতে পারে, জেডটা যাকে ইন্ট্রোডিউস করেছি সে 2 এপসিলন থাকতে পারে, তাহলে টোটাল এনার্জি 2 এপসিলন হবে। YZ কে আমরা 0 এনার্জিতে রাখতে পারি, X কে 2 এপসিলন রাখতে পারি, তাহলেও হতে পারে। এইভাবে মোট 6টা পেয়েছি। তাহলে আমার এনট্রপি কত দাঁড়ালো এখন? তাহলে ভালো করে ভেবে দেখো, আমি একটা পার্টিকেলকে অ্যাড করেছি কিন্তু টোটাল এনার্জিটা আমার ফিক্সড ভেবেছি। আগেও 2 এপসিলন ছিল, এখনো 2 এপসিলন আছে। করতে গেলে যেটা দেখা গেল, আমার একটা পার্টিকেল অ্যাড করাতে আমার এনট্রপি হচ্ছে বেড়ে গেছে, কেবি লগ 6 হয়ে গেছে। কিন্তু এখানে কেমিক্যাল পোটেনশিয়ালের এবার ডেফিনেশনটা নিয়ে আসো, এই ডেফিনেশনের মধ্যেই সিগনিফিকেন্স লুকিয়ে আছে। তাহলে মিউ ইকুয়ালস টু আমরা জানি কি, ডেলি ডেলেন কে কে কনস্ট্যান্ট থাকবে, এস আর ভি, মানে এনট্রপি কনস্ট্যান্ট থাকবে। ভি তো থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, তার মধ্যে একটা বাক্সের মধ্যে আবার জেড কে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এখন এনট্রপি তো সমান রইলো না। ভালো করে দেখো, আমরা ডেল্টা এন করেছি 1, মানে 1 পার্টিকেলকে অ্যাড করেছি। তাহলে মিউ মিউ অ্যাকচুয়ালি কত, ডেল্টা ই বাই ডেল্টা এন। তাহলে ডেল্টা এন হচ্ছে +1, একটা অ্যাড করেছি, তাহলে মিউ তোমাকে কি দেবে, ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি, মানে ডেল্টা ই, যাতে করে এনট্রপি ফিক্স থাকে। তাহলে তোমাকে এনট্রপিকে ফিক্স রাখতে হবে, কিন্তু এনার্জিকে তোমাকে টিউন করতে হবে। তাহলে ভেবে দেখো যে এখান থেকে ধরো একটা ইউনিট এনার্জিকে আমি সরিয়ে নিলাম, তার মানে আমার হচ্ছে XY ছিল, তাদের টোটাল এনার্জি ছিল 2 এপসিলন। XY এর সঙ্গে জেড কে আমি ইন্ট্রোডিউস করলাম। এবারে আমি দেখছি কি, টোটাল এনার্জিকে 2 এপসিলন রাখবো না, আমি একটা এনার্জিকে রিমুভ করে দিই। করে দেখি, ধরো টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম এখন শুধু এপসিলন, তাহলে কতগুলো ওমেগা পাওয়া যাবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেগা কিন্তু 3টেই থাকবে। দেখো, XY কে 0-তে রাখলে, জেড কে এপসিলনে রাখলে, তার মানে টোটাল এনার্জি এপসিলন, কেন একটা এপসিলন আমি বের করে নিয়েছি। YZ কেও তুমি 0-তে রাখলে, X কে তুমি এপসিলনে রাখলে, মোট তাহলে 3টে, তাহলে কোনো অসুবিধা নেই, আমার এনট্রপি এখন রিমেন আনচেঞ্জড আছে। তাহলে এখান থেকে তুমি কি বুঝলে, মিউ ইকুয়ালস টু ডেল্টা ই বাই ডেল্টা এন। তাহলে ডেল্টা ই কি হলো, এক এনার্জি ইউনিটকে তুমি কমিয়েছো, তার মানে নেগেটিভ এপসিলন মাইনাস এপসিলন, আর ডেল্টা এন হচ্ছে পজিটিভ একটা পার্টিকেলকে ইনসার্ট করিয়েছো, মানে +1। তাহলে এই সিস্টেমের কেমিক্যাল পোটেনশিয়াল কিন্তু মাইনাস এপসিলন, মানে নেগেটিভ। তার মানে আমি আবার রিপিট করছি, তোমার ধরো কোন সিস্টেমের মধ্যে লটস অফ পার্টিকেলস আছে, তাদের কোনো একটা টোটাল এনার্জি আছে। তুমি যদি ওই লটস অফ পার্টিকেলস এর মধ্যে যদি অন্য একটা পার্টিকেল অ্যাড করো, আইডেন্টিক্যাল পার্টিকেলই আমি ভাবছি, যদি তুমি অ্যাড করো, তাহলে এনট্রপি তো সিস্টেমের মধ্যে বেড়ে যাবে। কিন্তু এনট্রপিকে ফিক্স রাখার জন্য আমাকে ওখান থেকে নিশ্চয়ই কিছু এনার্জিকে আমাকে টিউন করে হয় ঢোকাতে হবে বা কমাতে হবে। আমার এক্ষেত্রে আমাকে কমাতে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এনার্জিকেও দিতে হতে পারে, তখন এই কেমিক্যাল পোটেনশিয়াল পজিটিভ হয়ে যাবে। দিলে তাহলে তোমার ডেল্টা ই বাই ডেল্টা এন হবে, কিন্তু এনট্রপি ফিক্স থাকবে, ভলিউম ফিক্স নিয়ে অত অসুবিধা ব্যাপার নেই। সেটাই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। তোমাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। না স্যার। শেষে আমরা ডিসকাস করব, তোমাদের যা প্রশ্ন থাকবে আমি শেষে আবার আসবো। এবারে নেক্সট হচ্ছে গিবস প্যারাডক্স। গিবস প্যারাডক্স হচ্ছে খুব ইন্টারেস্টিং প্যারাডক্স, কারণ এটা 1900 দিকে একটা প্যারাডক্স এসেছিল। গিবস প্যারাডক্সটা কি একটু বোঝার চেষ্টা করো। তার আগে, যখন গিবস প্যারাডক্সটা যখন আসে, সেই সময় লোকেরা ভাবতো যে গ্যাস মলিকিউলস আর বেসিক্যালি ডিস্টিংগুইশেবল পার্টিকেলস, মানে প্রত্যেকের আলাদা আলাদা যেন রং আছে, কালার আছে। তাহলে তখন কি করতো লোকেরা, তখন করতো কি, যে যখন মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের ওমেগাটাকে যখন ক্যালকুলেট করতো, তখন ওরা মাল্টিপ্লিসিটিটাকে ওভার কাউন্ট করতো।
বাই ফ্যাক্টরিয়াল এন দিয়ে, মানে তখন আর ফ্যাক্টরিয়াল এন দিয়ে ওরা ভাগ করতো না। তার মানে যেহেতু ডিস্টিংগুইশেবল কেস, তাহলে ওমেগা এনটা কিন্তু দেখো যে 1 নম্বর ইকুয়েশন রেখেছে এই 12 নম্বর পেজে, সেখানে কিন্তু ফ্যাক্টরিয়াল এনটা কিন্তু নেই। তার মানে এখনকার ওমেগা এন ডিস্টিংগুইশেবল কেসের ওমেগা এন তো অনেক বেশি। আর তুমি তো অনেকদিন আগে থেকেই জানছো যে এই ম্যাক্সওয়েল বোলজম্যান বা যখন ধাপে ধাপে গেছি, ডিস্টিংগুইশেবল হলে তাদের অনেক লটস অফ ওমেগা, যখন ইনডিস্টিংগুইশেবল হয়ে যায় তাদের ওমেগা কমে যায়। এখানেও তাই, তখন মানে ওরা ডিস্টিংগুইশেবল ভাবতো, তার জন্য ওরা মাল্টিপ্লিসিটিকে ওভার কাউন্ট করতো বাই ফ্যাক্টরিয়াল এন, তার মানে ফ্যাক্টরিয়াল এন দিয়ে ভাগ করতো না। তখনও এস ইকুয়ালস টু কেবি লগ ওমেগা জানা ছিল, কেন তখন বোল্টজম্যান আগেই ডিসকভার করে দিয়েছে। সেম জিনিসটা যদি এস ইকুয়ালস টু কেবি লগ ওমেগা যদি তুমি ডিরাইভ করো, তাহলে তুমি দেখো ভেরিফাই দিস বলে একটা 12 নম্বর পেজের একটা 2 নম্বর ইকুয়েশন নিয়ে আসা হয়েছে। সেটা এনট্রপি তুমি পাবে এইরকম, ভালো করে দেখো, এনট্রপি হবে এন কেবি, থার্ড ব্র্যাকেট লগ, সেকেন্ড ব্র্যাকেট আগে ছিল ভি বাই এন, এখন আর এন নেই, আসবে না, ফ্যাক্টরিয়াল এন দিয়ে তুমি আর ভাগ করো। বাকি যেমনকে তেমন। আর একটা ডিফারেন্ট আছে, আগে ছিল 5/2, এখন 3/2। এই হচ্ছে যখন ডিস্টিংগুইশেবল ভাবতো, এবং গিবস যখন এইগুলো সব দেখেছে, যে দেখছে এনট্রপি এরকম পাওয়া যাচ্ছে। এই এনট্রপি পেতে একটা সমস্যা এসে হাজির হয়েছে। কিরকম সমস্যা দেখো ভালো করে। থার্মোডাইনামিক্স অনেক আগের বিষয়, জানা ছিল যে এনট্রপি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্যারামিটার। কেন এনট্রপি হচ্ছে পরিষ্কার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে এসেছে। এক্সটেন্সিভ মানে আমরা কি বুঝি, এই জিনিসটা কোন সিস্টেমের এনট্রপি ভি আর এন এস ফাংশন তো হয়, যদি সেই ভি কে স্কেল করে ল্যামডা ভি করে দিই, ল্যামডা 2 হতে পারে, 3 হতে পারে, তাহলে 2v করে দিলাম, এন কেও 2n করে দিলাম, তাহলে কিন্তু এক্সটেন্সিভ মানেই হচ্ছে এই সম্পর্ক মেনে চলে, এস ফাংশন অফ ল্যামডা ভি কমা ল্যামডা এন ইকুয়ালস টু ল্যামডা টাইমস এস ভিএন। তার মানে ভলিউম আর নাম্বার অফ পার্টিকেলস কে যদি ল্যামডা দিয়ে স্কেল করো, তাহলে নতুন যে সিস্টেমটা স্কেল করে তৈরি করলে তার এনট্রপি আগের সিস্টেমের এনট্রপির ল্যামডা গুণ হবে। দেখো তো গিবস প্যারাডক্স থেকে যে এনট্রপি বের করেছে সত্যি ওটা মানছে নাকি। দেখো 12 নম্বর পেজের শেষে এসো, খুব সিম্পল, আসো ল্যামডাকে ধরো 2 করে দিয়েছো, 2v2n। তাহলে দেখো অ্যাকর্ডিং টু নাম্বার 2 ইকুয়েশন, এন এর জায়গায় 2n কেবি হবে, কোনো অসুবিধা নেই, লগ ভি এর জায়গায় 2v হবে, 2 পাই এম কেবি টি এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 যেমনকে তেমন, 3/2 যেমনকে তেমন, প্লাস যেমনকে তেমন আছে। তাহলে এই যে কোয়ান্টিটিটা পেলে এস টু ভি কমা 2n ডেফিনেটলি নট ইকুয়ালস টু 2 টাইমস এস ভিএন, কেন লগের ভেতর একটা তো 2 ফ্যাক্টর এসে ঢুকে গেছে। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে এনট্রপি এক্সপ্রেশন বের করা হয়েছে সেটা তো এক্সটেন্সিভ প্রপার্টি মানছে না, কিন্তু এটা এক্সটেন্সিভ হওয়া উচিত ছিল। তাহলে কিছু ভুল আছে, কিন্তু বোঝা যাচ্ছে না কি ভুল, এটা কি বলা হয় গিবস প্যারাডক্স। আর একটা ফিজিক্যাল এক্সাম্পল এসো, এটা আরো ইন্টারেস্টিং। ধরো তোমার কাছে এনটা মলিকুলস আছে, ভি ভলিউমে এনক্লোজ আছে, টোটাল এনার্জি ই। তাহলে অ্যাকর্ডিং টু ডিস্টিংগুইশেবল কেস, তাহলে এনট্রপি কত হবে, এন কেবি লগ ভি যেমনকে তেমন প্লাস 3/2। দেখো 2 নম্বর ইকুয়েশন থেকে নিয়েছি, মানে আগের পাতা থেকে আমি জাস্ট নিয়েছি। এবারে এই কন্টেনারে ভাবো যে তুমি এমন একটা পার্টিশন ইন্ট্রোডিউস করছো, তোমার কাছে একটা বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে এমন ভাবে একটা হালকা পার্টিশন ইন্ট্রোডিউস করছো, পার্টিশন ইন্ট্রোডিউস করাতে তুমি দেখছো কি যে পুরো বাক্সটা দুটো পার্টে ইকুয়ালি হাফ হয়ে গেছে, মানে ইচ অ্যান্ড এভরি পার্ট নাও কন্টেন্স n/2 নাম্বার অফ মলিকুলস, তাদের ভলিউম আছে v/2 এবং টোটাল এনার্জি e/2। কারণ এনটা যদি n/2 এ যদি ভাগ হয়ে যায়, তাহলে আমরা ভাবতে পারি রাফলি যে e/2 বাদিকে, ডান দিকে e/2 এরকম এনার্জি আছে। তাহলে বোঝার চেষ্টা করো, পার্টিশন ইন্ট্রোডিউস করার আগে এনট্রপি ছিল ওই রকম,
যেটা আমি লিখেছি এস বিফোর, বিফোর মানে বিফোর ইন্ট্রোডিউসিং পার্টিশন, যেটা এন কেবি লগ ভি 4 পাই me বাই 3 n h স্কোয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস 3/2। এবার যেই পার্টিশন আমি ইন্ট্রোডিউস করলাম, তাহলে ইচ অ্যান্ড এভরি পার্টের এন্ট্রপি সেম, তাই তো হবে, কেননা ইচ অ্যান্ড এভরি পার্টের এন্ট্রপি কত ডিটারমাইন হবে, n/2, n কে রিপ্লেস হবে n/2 কে 2 দিয়ে, v কে রিপ্লেস হবে v/2 দিয়ে, e কে রিপ্লেস হবে e/2 দিয়ে। তাহলে সেম ফর্মুলাই, কিন্তু সব n কে n/2, v কে v/2 এইভাবে রিপ্লেস হবে, e কে e/2 দিয়ে রিপ্লেস করে এরকম একটা এক্সপ্রেশন পেয়েছি। তাহলে ইন্ট্রোডিউস করার পরে টোটাল কত এন্ট্রপি হলো, দুটো পার্টের যোগফল, যেটা আছে 2 টাইমস ওটা, মানে 2 টাইমস এস আফটার ইচ পার্ট। করে দেখা যাচ্ছে যে এখন যে এন্ট্রপি আমি পেলাম আগের এন্ট্রপির চেয়ে নাকি কম। মানে পার্টিশন ইন্ট্রোডিউস করে যে টোটাল এন্ট্রপি হলো সিস্টেমটার, আর আগে পার্টিশন ইন্ট্রোডিউস করার আগে সিস্টেমে যে এন্ট্রপি ছিল দেখা যাচ্ছে -n/log2, মানে যেটা একদম বাজে রেজাল্ট। যে এন্ট্রপি মানে নেগেটিভ কি করে হবে, মানে এন্ট্রপি নেগেটিভ না, এন্ট্রপি চেঞ্জ নেগেটিভ কি করে হবে, এন্ট্রপি চেঞ্জ ডেল্টা এস সব সময় গ্রেটার ইকুয়ালস টু 0 হবে, যদি রিভার্সিবল প্রসেস হয় 0 অ্যাট মোস্ট। এখানে নেগেটিভ, তার মানে এটা তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে পুরো ভায়োলেট করছে। কেন ভায়োলেট করছে, যে বলছে যে আমি একটা সিম্পল একটা পার্টিশন ইন্ট্রোডিউস করে দিয়ে আমি এন্ট্রপিকে কমিয়ে দিলাম, এটা তো কোনোদিনই সম্ভব নয়। কিন্তু লোকে বুঝতেও পারছে না সলিউশন কি, এটাই হচ্ছে গিবস প্যারাডক্স ছিল। তাহলে গিবস প্যারাডক্স এর রিজলভ কি, সিম্পল ওয়েতে রিজলভ হবে যে আমরা এখন মলিকুল গুলোকে যাদেরকে ডিস্টিংগুইশেবল ভাবছিলাম তারা কিন্তু ডিস্টিংগুইশেবল নয়, তারা ইনডিস্টিংগুইশেবল। ডিস্টিংগুইশেবল ভাবার জন্য আমরা ফ্যাক্টরিয়াল এন দিয়ে ভাগ করিনি ওমেগাকে, তার জন্য আমরা কি করেছি, নাম্বার অফ মাইক্রোস্টেটকে অনেক ওভার কাউন্ট করেছি। কিন্তু তা তো নয়, যদি ইনডিস্টিংগুইশেবল হয় তাহলে আমাকে নাম্বার অফ মাইক্রোস্টেটকে ফ্যাক্টরিয়াল এন দিয়ে ভাগ করতে হবে, এবং যদি আমি ডিভাইড করি সেখান থেকে যদি এস ইকুয়ালস টু কেবি লগ ওমেগা যদি আমি বের করি, তাহলে সেখান থেকে এস এর এক্সপ্রেশন যে ডেরিভেশন দিয়েছিল সেটা সাকুর টেট্রাড ইকুয়েশন। সাকুর টেট্রাড ইকুয়েশন লক্ষ্য করে ভালো করে, সেম জিনিস এন কেবি লগ, কিন্তু ভি বাই এন আছে, আগে ছিল শুধু ভি, যেমন কে তেমন আবার জিনিসটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আগে ছিল 3/2 এখন 5/2। এবার ভালো করে দেখো এস আফটার কি হবে, এই এই যে কোয়ান্টিটিটা, এখানে যদি তুমি ভি কে 2v করো, এন কে যদি 2n করো, কিছুই যায় আসে না, দেখতে পাচ্ছ লগ ভি বাই এন এর মধ্যে 2 কেটে যাবে, তার মানে ওই কোয়ান্টিটিটা সেম থাকার বাইরে এন এর জায়গায় 2n হবে, তার মানে এক্সটেন্সিভ প্রপার্টিটাকে এ মেনটেন করছে। এবং এই যে পার্টিশন ইন্ট্রোডিউস করে আমরা যে জিনিসটা দেখছিলাম যে এন্ট্রপি নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ মানে খুব বাজে রেজাল্ট আর কি, কিন্তু কোনোদিনই সম্ভব না, মানে এন্ট্রপি আমরা কমিয়ে ফেলছি, এন্ট্রপি সবসময় বাড়বে। এখানে দেখা যাচ্ছে পার্টিশন ইন্ট্রোডিউস করার পরে যে টোটাল এন্ট্রপি ক্যালকুলেট করছি, পার্টিশন ইন্ট্রোডিউস করার আগেও যে টোটাল এন্ট্রপি, দুটোই সেম, মানে এন্ট্রপি চেঞ্জেস নেই, এবং এটা কোনো অসুবিধা নেই। বেসিক্যালি এটা একটা রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেসে এন্ট্রপি চেঞ্জ 0ই হয়, কেননা তুমি প্রথমেই ভাবতে পারো এইভাবে যে v/2 n/2 e/2 ছিল, এইদিকে ছিল v/2 e/2 n/2 পার্টিশন রাখা ছিল, সেই পার্টিশনটাকে আস্তে 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 তুলে নিল, তাহলে কি হলো, সব মিশে গেল, টোটাল এন হয়ে গেল, টোটাল ভলিউম ভি হয়ে গেল, টোটাল এনার্জি ই হয়ে গেল। তার মানে এই যে পার্টিশন ইন্ট্রোডিউস করা আর পার্টিশনকে রিমুভ করা, এটা বেসিক্যালি একটা রিভার্সিবল প্রসেসের মতো একটা বিষয়। তার মানে এখানে এন্ট্রপি চেঞ্জ হবে না, আগেও যা ছিল তাও তাই থাকবে, এখানেও আমরা তাই দেখছি, টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি 0, এটা অসুবিধা নেই, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে ভায়োলেট করছে না, কেন অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি জানি, ডেল্টা এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে ইকুয়ালসটাকে হোল্ড করছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই গিবস প্যারাডক্সকে রিজলভ করলো কে, কিভাবে করা হলো, সাকুর টেট্রাড ইকুয়েশনের দিয়ে, যে আমরা মলিকুলস গুলোকে যারা ডিস্টিংগুইশেবল ভাবছিলাম, আমরা মাইক্রোস্টেট ওভার কাউন্ট করছিলাম, ফ্যাক্টরিয়াল এন দিয়ে ভাগ করিনি, তার জন্য আমাদের ওমেগা ক্যালকুলেশন ঠিক হয়নি, তার জন্য আমার এন্ট্রপিও ভুল হয়ে গেছে ক্যালকুলেশন, ওই জন্যই আমার হচ্ছে গন্ডগোল ছিল। এই হচ্ছে গিবস প্যারাডক্স। এবারে তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে বলো, আমার এখানে নোটস এন্ড, আজকের পড়া আমার এন্ড।
যদি তোমাদের কারো কোয়েশ্চেন থাকে, যদি মানে আজকে আমাদের ক্লাসের মেন টপিকস কি হয়েছে, যে আমরা একটা মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের আমরা নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেট করেছি, এবং আমরা নাম্বার অফ মাইক্রোস্টেট যেটা এক্সপেক্টেড, যে ভলিউম, টোটাল নাম্বার, কত পার্টিকেলস আছে, টোটাল এনার্জি কত আছে, তাদের উপর ডিপেন্ড করবে, সেরকম একটা বেসিক আর্গুমেন্টের উপর বেস করে আমরা ওমেগা ক্যালকুলেট করেছি। ওমেগা ক্যালকুলেট করতেই আমরা হচ্ছে এস ইকুয়ালস টু কেবি লগ ওমেগা, কানেকশন বিটুইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এন্ড থার্মোডাইনামিক্স এর যে ফর্মুলা, সেখান থেকে আমরা এস পেয়ে গেছি। যেই এস পেয়ে গেছি, থার্মোডাইনামিক ভেরিয়েবলকে আমরা রিকল করেছি, করে দেখছি যে হুবহু একদম যা রেজাল্ট আমার সব জানা, যে পিভি ইকুয়ালস টু এন কেবিটি, আর তোমার হচ্ছে যে এটা সমান টোটাল এনার্জি হচ্ছে এন থ্রি বাই টু কেবিটি, ইকুইপার্টিশন থিওরেম মানছে, সমস্ত কিছু আমরা কিন্তু ডেরিভেশন করেছি, এবং তার সঙ্গে আমরা গিবস প্যারাডক্সটাকে আমরা ডিসকাস করেছি। এই হচ্ছে আজকের ক্লাসের মূল থিম ছিল। মানে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বলের আওতায় এটা পড়ে, যেহেতু ইভিএন ফিক্সড আছে, এর পরের দিন আমরা ক্যানোনিক্যালে ঢুকবো। এই হচ্ছে ব্যাপার। এর পরের দিন আমরা কি করব, এমন সিস্টেম নেবো যাদের টি ফিক্সড, ভি ফিক্সড, এন ফিক্সড, এনার্জিটাকে অ্যালাউ করাবো এক্সচেঞ্জ করা, কিন্তু টি ফিক্সড থাকবে, সেটা আবার ক্যানোনিক্যাল এনসেম্বলের দিকে যাবে। তো এই হচ্ছে মূল আমার আজকের ক্লাসের মানে মূল বক্তব্য ছিল। বাট তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থেকে থাকে, বা মাথায় যদি কোনো মিনিমাম যদি কোনো কোয়েশ্চেন থাকে, জিজ্ঞেস করতে পারো। বা যদি কোনো ডাউট থাকে, অ্যাকচুয়ালি পড়তে হবে তোমাকে নোটসটা, কিন্তু আমার কথা শুনে কিছু তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? কিছু কোয়েশ্চেন নেই সৌম্যদীপ? তোমরা আছো? কাবেরী আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি কিছু মানে যেগুলো বলছি কিছু বুঝতে পেরেছো, না কিছু বুঝতে পারো হ্যাঁ স্যার না, মাথার বুদ্ধি যাচ্ছে? না স্যার, মানে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এবার স্যার নোটসটা পড়ি, যদি কোনো ডাউট হয় তাহলে আপনাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, নোটসটা একটু পড়ো। হ্যাঁ স্যার। মানে মেনলি আমরা কি করছি সেটা বুঝতে পারছো তো, যে এই জিনিসটা করতে চলেছি, যে আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর থ্রুতে আমরা আইডিয়াল গ্যাসকে রিভিজিট করছি। কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তো আমরা জানি ইকুইপার্টিশন থিওরেম কি, তার হচ্ছে টোটাল এনার্জি কি হতে পারে, তাদের হচ্ছে আইডিয়াল গ্যাস ল কি, সেইগুলো কি আমরা দেখছি যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা ডেভেলপ হলো, যেটা তার উপর বেস্ট করে, যে আমি যখন একটা সাবজেক্টকে ডেভেলপ করছি, যেগুলো আমার ওয়েল নোন রেজাল্টস, যেগুলো ওয়েল এস্টাবলিশড রেজাল্ট, সেগুলো কি রিপ্রোডিউসড হচ্ছে কারেক্টলি, সেটাই দেখালাম যে কারেক্টলি এগুলো রিপ্রোডিউস হচ্ছে, এবং এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মানে মানে ফর্মুলেশন ইজ ইনডিড কারেক্ট। মানে আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি আজ। ঠিক আছে, তোমরা তাহলে পড়ো বাড়িতে ভালো করে। আমরা নেক্সট মঙ্গলবার আমরা ক্যানোনিক্যাল এনসেম্বল আমরা শুরু করব। আর তোমরা কি কোনো ক্লাস টেস্ট দিতে পারবে, না কি চাইছো? বলছি তোমরা কোনো ক্লাস টেস্ট দিতে ইচ্ছুক, না কি চাইছো? তোমার তো কিছু স্যার টেস্ট আপনি নেওয়া একটা হলো না। হ্যাঁ বলো। স্যার বলো। আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে ভালো হয়, কারণ ক্লাস তো প্রায় শেষ হয়ে গেল। আসলে তোমাদের এটা এত কুইকলি রোল হয়ে গেল না। কবে থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছিল বলো তো? আমাদের স্যার ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, ফেব্রুয়ারির ওই সেকেন্ড উইক থেকে। ফেব্রুয়ারি সেকেন্ড উইকে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, হ্যাঁ মার্চ এপ্রিল, মানে 2 মান্থ। ফেব্রুয়ারি সেকেন্ড উইকে মনে আমি ওই সময় মানে ফার্স্ট আমি ক্লাস নিই, মানে 2 মাস পেয়েছি, তাই তো? 2 মান্থ স্যার না স্যার, আমাদের ক্লাস শুরু হয়েছিল স্যার আমাদের ফেব্রুয়ারি 20 তারিখ থেকে সম্ভবত। আমি মনে হয় ফেব্রুয়ারির শেষে 27-28-এ আমি মনে হয় প্রথম ক্লাস নিয়েছিলাম। আমি জানি না, এখানে হোয়াটসঅ্যাপে নোটস দেখলেই হয়ে যাবে যে আমি কবে ক্লাস নিয়েছিলাম। আসলে তোমাদের টাইমটা খুব শর্ট। এবার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কিন্তু আরো অনেক কিছু জিনিস ছিল যেগুলোকে আমি পড়াতে পারতাম,
কিন্তু আর সময় পারমিট করছে না, বা এখন তোমাদেরকে যদি দিয়ে দিই সেটা প্রেসারই হবে। এই তো 5ই মার্চে আমি ক্লাস শুরু করেছি, 2 মাস, 2 মাসও হয়নি। ঠিক আছে, আমি তোমাদের তাহলে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের নেক্সট ইয়েতে দিয়ে দেবো, মানে ক্লাসে। নেক্সটটাই তোমাদের ক্লাসটাই হয়তো ফর্মালি শেষ হয়ে যাবে। আর ওটাকে উইদিন 10 days আর 7 days এর মধ্যে আমার রুমে এসে তোমরা কেউ জমা দিয়ে দিও, শিয়ার বা কেউ তোমরা একসঙ্গে এসে একবার সবারগুলো নিয়ে তাহলে জমা দিয়েছো। আর তোমরা কি অনলাইন ক্লাস, তোমাদের তো অনলাইন ক্লাসের প্রেজেন্সও খুব কম, আমি তো দেখছি মোট 13-14 জন আছো, মানে হ্যাঁ খুব বেশি জনও নেই, তোমরা ক্লাস করছো না। তো ঠিক আছে, আমরা নেক্সট মঙ্গলবারে আমরা ফর্মালি আমরা ক্যানোনিক্যাল এনসেম্বল করে ওখানে একটু করে আমি তোমাদের এন্ড করে দেবো। ঠিক আছে। আমি তাহলে লিভ করছি, কেমন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।